শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি হায়দার স্যার। প্রত্যাশা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এবং আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো, আমরা গত 2 ক্লাসে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত যে প্রবন্ধটি পড়লাম, সেই প্রবন্ধ বা গল্প যেটা বলি না আমরা, যে প্রবন্ধটি পড়লাম সেই প্রবন্ধের অর্থাৎ আজকে ফিনিশিং ক্লাস, লাস্ট ক্লাস। এখানে এই প্রবন্ধের শিখনফল, প্রবন্ধের অনুধাবন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জানব। তো প্রথমে আমি এই গল্পের শিখনফল সম্পর্কে যে বলছি, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে খাতায় নোট করে রাখার চেষ্টা করবে। আমি হোমওয়ার্ক দিচ্ছি না। যদি তোমরা কেউ চাও যে হ্যাঁ ক্লাসটি তোমরা করেছ, তার প্রমাণস্বরূপ কিছু লেখা বা কপি ছবি তুলে কমেন্টস বক্সে, অর্থাৎ ফেসবুকের যে কমেন্টস বক্স রয়েছে সেই কমেন্টস বক্সে পাঠাতে পারো। তো এই যে গদ্যটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন, সেখানে যে শিখনফলগুলো রয়েছে, শিখনফলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে বাঙালি সমাজ, সেই সমাজে নারীর যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো। সমকালীন সমাজের অর্থাৎ এই যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতি, সমাজের বিভিন্ন ক্ষত, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। নারী পুরুষের যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, যেটা তোমরা ইংরেজিতে পড়ে থাকো, প্যারাগ্রাফ পড়ে থাকো, জেন্ডার ডিসক্রিমিনেশন, সে বিষয়গুলো আমরা এই প্রবন্ধের আলোকে বুঝতে পারি। এই যে নারীদের যে সম্মুখ পথে যাত্রা, সেই সম্মুখ পথে যাত্রার বাধা সম্পর্কে, বাধা কোনগুলো, সেই বিষয়গুলো আমরা এই গদ্য পড়ার মাধ্যমে জানতে পারি। নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এবং এই যে ক্ষতিকর আচরণ বা নেতিবাচক আচরণ, এই নেতিবাচক আচরণের ফলে সমাজের উন্নতি কতটুকু বাধাগ্রস্ত হচ্ছে, সেই বিষয়গুলো আমরা বলতে পারি। এবং তৎকালে সমাজে নারীর প্রতি যে তোমার অমানবিক আচরণ এবং দৃষ্টিভঙ্গি পোষণ করত সমাজ ব্যবস্থা, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায়, সেখানে পুরুষও যতটুকু দায়ী, নারীও তো ঠিক ততটুকু দায়ী। অর্থাৎ কে কতটুকু দায়ী সেই বিষয়ে আমরা আলোচনার বিষয়গুলো রেখাপাত করতে পারি। গৃহের মধ্যে নারী কতটুকু অধিকার প্রাপ্ত, নারী কতটুকু অধিকার সচেতন, অর্থাৎ একদিকে অধিকার প্রাপ্তির বিষয়, আরেকদিকে হলো সচেতনতার বিষয়। এই দুটো বিষয় সম্পর্কে আমরা খেয়াল রাখতে পারি, অর্থাৎ বুঝতে পারি। এবং আরেকটি বিষয় হলো পুরুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারীর যে শোচনীয় অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। এবং আমরা এই গদ্য পড়ার মধ্য দিয়ে এটা বুঝতে পারি যে সমকালীন সময় এবং বর্তমান সময়, অর্থাৎ বর্তমান সময় এবং তদানীন্তন যে সময়, বেগম রোকেয়া যে সময়ের কথা লিখেছেন, তার মধ্যে পার্থক্য ঠিক কতটুকু, দৃষ্টিভঙ্গির পার্থক্য ঠিক কতটুকু, সেটুকু সম্পর্কে আমরা একটা যুক্তিপূর্ণ আলোচনায় আসতে পারি। এবং নিজেরা গ্রুপ করেও তোমরা আলোচনায় আসতে পারো। এবং তোমাদের যে বাংলা দ্বিতীয় রয়েছে, সেখানে ডায়লগ রয়েছে, সেখানে নারীর প্রতি, অর্থাৎ নারীর প্রতি সহিংসতা শিরোনামে গল্প লিখো বা সংলাপ লিখো, শিক্ষক বা 2 বন্ধুর মধ্যে সংলাপ লিখো, এই বিষয়গুলো। তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্য, এগুলো সম্পর্কে বলেছি। এই যে গৃহপ্রবন্ধ, এই প্রবন্ধ সম্পর্কে যদি উদ্দীপক লিখতে যাও বা উদ্দীপকের অ্যান্সার করতে যাও বা আরও যদি সম্যকভাবে ধারণা লাভ করতে যাও, তাহলে কোন বিষয়গুলো তোমরা জানবে। সেখানে যদি তোমরা অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে গ্রন্থ পড়ো, সেখানে তিনি নারীদের বিভিন্ন জায়গায় ভ্রমণের মধ্য দিয়ে নারীদের অবস্থান তুলে ধরেছেন। তারপরে আমরা
রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো রয়েছে চোখের বালি, সেখানে নারীদের প্রতি কী দৃষ্টিভঙ্গি পালন করা হয় সেগুলো দেখব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোতে নারীর প্রতি কোন ধরনের দৃষ্টিভঙ্গি, তার লেখাগুলো পড়লে বোঝা যায়। তোমরা নিম গাছ পড়েছ, নিম গাছ গল্পের মধ্যে দিয়ে বোঝা যায়। মমতাদি গল্পের মধ্যে দেখো মমতাদি কীরকম অত্যাচারের শিকার হয়, স্বামীর অত্যাচারের শিকার হয়, সেই বিষয়টা এখানে হালকা করে দেয়া আছে, কিন্তু দর্শকরা যখন মন দিয়ে অনুধাবন করবে তখন কিন্তু বিষয়টা অনেক গভীর পর্যন্ত। কাজী নজরুল ইসলামের নারী কবিতার মধ্য দিয়ে সাম্যবাদী যে চেতনার বৈশিষ্ট্য রয়েছে, সেখানে নারীদের কীভাবে নিগৃহীত করা হয় সেই বিষয়টি বলা হয়েছে। নজরুল ইসলাম তার একটি কবিতার মধ্যে বলেছেন যে একজন নারী যদি সন্তান জন্ম দেয়, তাহলে সেই সন্তানটা যদি জারজ হয়, তাহলে এই সন্তানটার পিতাও তো একজন অর্থাৎ অজ্ঞাত মানুষ, তাহলে সেই সন্তান তো জারজ। তাহলে অর্থাৎ নারী যদি অসতী হয় তাহলে পুরুষও অসতী। তারপরে বলছে বেগম রোকেয়ার অবরোধবাসিনী প্রবন্ধ, যেটা তোমাদের বলেছি সেই প্রবন্ধটাও, অর্থাৎ নজরুল ইসলামের কবিতায় নজরুল ইসলাম বলেছেন যে অসতী মাতার সন্তান যদি জারজ সন্তান হয়, তাহলে অসৎ পিতার সন্তান সেও জারজ সুনিশ্চয়। অর্থাৎ এই যে আমরা যে ফুটপাতে বা বিভিন্ন জায়গায় যে সন্তানগুলো দেখি তাদের পিতৃ পরিচয় কারা, সেখান থেকে যদি ডিএনএ টেস্ট করা হয়, আমার মনে হয় সমাজের যে উচ্চবিত্ত শ্রেণী আছে আমাদের তথাকথিত লেবাসদারি, তাদেরও পরিচয় পাওয়া যাবে, পিতৃত্বের পরিচয় পাওয়া যাবে সেই বিষয়টা। তারপর আমরা এখানে পড়লাম, এখান থেকে আমরা যাব যে এই রচনার কিছু অনুধাবন প্রশ্ন বা গুরুত্বপূর্ণ শব্দার্থ যেগুলো তোমরা পড়েছ এবং এর আগেও বলেছি। তো এখান থেকে যে অনুধাবন প্রশ্ন, সে প্রশ্নের মধ্যে এক ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো আসতে পারে, তোমরা একটু পরে দেখে দাগিয়ে নিবে। যে পশু পক্ষীদেরও গৃহ আছে, আসলে এখানে বেগম রোকেয়া খুব হতাশা ব্যক্ত করে বলেছেন যে পশু পক্ষীদের আশ্রয় রয়েছে কিন্তু আমাদের সমাজে নারীদের কোনো আশ্রয় নেই, সেই দিকে ইঙ্গিত করে তিনি এই কথাটা বলেছেন। অর্থাৎ গৃহের গুরুত্বের কথা বা নারীদের আশ্রয়ের কথা বলতে গিয়ে তিনি এই কথা বলেছেন। এখানে আশ্রয় বলতে শুধু আশ্রয় না, তাদের যে অধিকার, সেই অধিকারের বিষয়টিও চলে আসে। তারপর আমরা ইহাই তাহাদের বংশ গৌরব, একটা উক্তি পড়েছিলাম যে ইহাই তাহাদের বংশ গৌরব। অর্থাৎ এখানে ওই যে সারাফত উকিল তার যে বংশ রয়েছে বা অন্যান্য যারা জমিলার আম্মা রয়েছে, অর্থাৎ অতঃপর জমিলার কে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করলাম তখন তিনি বলিলেন যে তাহারা কোনো বাড়ির বাহির হন না। অর্থাৎ শরাফত উকিলের স্ত্রী মানে পরিবারের মহিলারা যে বাড়ির বের হন না, এবং এটাকে এই পরিবারের নারীরা একটা ঐতিহ্য বা বংশ গৌরব হিসেবে মনে করেন, সেই বিষয়টা বলা হয়েছে। আসলে এটা তাদের ঐতিহ্য বা বংশ গৌরব না, তাদেরকে আসলে কিভাবে গৃহের মধ্যে অবরোধ করে রাখা হয়েছে সেই বিষয়টাই আসলে এবং লেখিকা বোঝাতে চেয়েছেন। তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে স্যার এখানে তিনি বারবার পাঠিকা বলেছেন কেন, পাঠক বলেননি কেন? আসলে পাঠক শব্দটার মধ্যে স্ত্রী পুরুষ দুইটাই বোঝায়। এই পাঠক শব্দটিতেই স্ত্রী পুরুষ দুইটাতেই বোঝায়। লেখিকা আসলে নির্দিষ্ট করে শুধু নারী সমাজকে বোঝাতে যেয়ে নারী সমাজের অগ্রযাত্রার কথা বলতে গিয়েই এখানে বারবার পাঠিকা শব্দটি বের করেছেন বা ব্যবহার করেছেন। তারপরে বলতে পারি যে কক্ষগুলো সূর্য স্পর্শ বলিয়া বোধ হইল। অর্থাৎ এই যে লেখিকা যে আত্মীয়র বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, সেখান দিয়ে অর্থাৎ একটা ঘর থেকে একটা ঘরে যাওয়ার জানালা আছে, কিন্তু যে কক্ষগুলো রয়েছে সেটা এমনটাই অবরুদ্ধ অভাবে অবস্থা স্যাঁতসেঁতের মতো, যেখানে কখনো সূর্যের আলো পৌঁছে না, সেই কথাটা বলেছেন। অর্থাৎ এই কারণে লেখিকা বলেছেন মনে হয় কক্ষগুলোতে কখনোই সূর্যের আলো পৌঁছেনি। তিনি আরেকটা জায়গায় বলেছেন যেখানে এক পাল ছাগল আছে, হংস কুক্কুট আছে, সেই রূপে একদল স্ত্রী লোকও আছেন। অর্থাৎ লেখিকার মতে এখানে এই যে জমিলাদের যে সংসার, সেখানে অর্থাৎ ছাগলের পাল এক জায়গায় রাখলে ঠিক যেভাবে থাকে, কুক্কুট অর্থাৎ মুরগ মুরগি এক জায়গায় রাখলে ঠিক যেভাবে থাকে, ঠিক হাঁস মুরগি যেভাবে থাকে, ঠিক সেই রকমভাবেই যেন একদল স্ত্রীর লোক আছে। অর্থাৎ এখানে নারীদের একবারে যে অধিকারহীনতার মধ্য দিয়ে রয়েছে, সেই অধিকারহীনতা এবং
কিভাবে হীনমন্যতার মধ্য দিয়ে একেবারে নিচ ভাবে বেঁচে থাকার মতো বেঁচে আছে সেই বিষয়টা এখানে প্রকাশ করেছে। পরেরটা আমরা বলতে পারি একটা লাইন বাক্য, যে গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই। প্রফুল্লমুখী শব্দের অর্থ হলো হাসি খুশি, অর্থাৎ লেখিকা অন্তঃপুরে নারীদের অবস্থান দেখাতে গিয়ে নারীদের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণের বিষয়টা এখানে তুলে এনেছেন, যে এই পরিবারে তিনি একজন রাজ গৃহস্বামীর স্ত্রী হয়েও তিনি যেন অন্যের আশ্রিতা হয়ে বেঁচে আছেন সেই বিষয়টা বলা হয়েছে। আর এইদিকে এখানে ওই যে কলিমদ্দি রয়েছে, কলিমদ্দির যে দুইটা বোনের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ হচ্ছে না স্বামীর সাথে সম্পর্কের, অর্থাৎ ভাইরার সাথে দুই ভাইরার মধ্যে সম্পর্ক বিনষ্ট হওয়ার কারণে সেই বিষয়টা এখানে ফুটে উঠেছে। তারপরে বলছে, দেবরটি কিন্তু রমাকে এক মুঠো অন্ন এবং আশ্রয় দানেও কুণ্ঠিত, ব্যাখ্যা করো। কেন কুণ্ঠিত? এখানে ওই যে হিন্দু যে পৈতৃক সম্পত্তি রয়েছে সেখানে নারীর অধিকারহীনতার বিষয়টা ফুটে উঠেছে। অর্থাৎ এখানে একেবারে যে অমানবিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি করা হচ্ছে, সামান্য মানবিক দৃষ্টিভঙ্গিও পাচ্ছে না, খাবার পাচ্ছে না, সেই বিষয়টা ফুটে উঠেছে। হায় অসহায় অবলা, তোমরা নিজের দোষকে কপালের দোষ বলো বটে। অর্থাৎ লেখিকা এখানে নারীদের অক্ষমতা, দুর্বলতা এবং মানসিক যে দুর্বলতা, সেই মানসিক দুর্বলতার কথা বলেছেন। নারীরা এখানে নিজে যে মানসিকভাবে যদি স্বাবলম্বী হয়, শিক্ষা দীক্ষায় যদি স্বাবলম্বী হয়, তাহলে তারা অধিকার সম্পর্কে সচেতন হবে। কিন্তু শেষ পর্যন্ত তারা মনে করে এটা তাদের কপালের ফের বা দোষ। এই কারণে তিনি এই কথাটা বলেছেন। অবলা আসলে অবলা নয় বা দুর্বলা নয়, নারীরা সমাজের একটা অর্ধ অঙ্গ। সেই বিষয়টা তাদের মানসিকভাবে যখন নিজেরা বুঝতে পারবে, তখনই সম্পূর্ণ নারী সমাজের উন্নতি হবে। তারপরে বলতে পারি আরেকটা অনুধাবন প্রশ্ন, যে ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি। এখানে আসলে খাদিজার স্বামীর যে বেপরোয়া জীবনযাপন, সেই জীবনযাপনের কথা বলা হয়েছে। আমরা জানি একটা সময় খাদিজার সমস্ত সম্পত্তি নিয়ে তার স্বামী সম্পত্তির মালিক হয়েছে, তারপরে সে আরও বিবাহ করেছে বা বিয়ে করেছে। এখানে এই যে পুরুষত্বের যে বাহাদুরি, সেই বাহাদুরির কথা বলা হয়েছে। অর্থাৎ ঘরের স্ত্রীর প্রতি ক্ষমতা দেখানোকে প্রাবন্ধিক বলেছেন ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি। তারপরে যদি আমরা যাই, সেখানে যেমন একটা তো বলছি যে নারীর সেখানে যেমন একপাল ছাগল আছে, হংস কুকুর আছে, অর্থাৎ এখানে নারীর বোধহীন এবং যে মানবতর জীবনযাপন, সেই জীবনযাপনের কথা বলা হয়েছে। আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন, এটা আসলে লেখিকার মুখ দিয়ে প্রতিবাদী চেতনা বের হয়েছে। এখানে কিন্তু তোমার ওই কলিমের স্ত্রী সেটা বলতে পারেনি। লেখিকা বলছেন যে এটা কলিমের স্ত্রীর বলা উচিত ছিল, যে আমার বোন আমার নিকট অবশ্যই আসিবে, তাতে আপনি বাধা দেবার কে? অর্থাৎ স্বামীর অধীনে থেকে নারীরা চাইলেও যে নিজের অধিকার সম্পর্কে স্পষ্ট বা সচেতন হতে পারে না, সেই বিষয়টা এখানে ফুটে উঠেছে। তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন, এটাও আসলে খাদিজার কষ্টের কথা এখানে উক্তি করা হয়েছে। অর্থাৎ সবকিছুতে স্বামী এবং পুরুষ মানুষ সম্পর্কে, অর্থাৎ এর মধ্য দিয়ে স্বামী এবং পুরুষ মানুষ সম্পর্কে লেখিকা আলোকপাত করেছেন। এই কারণে আমরা খাদিজার ঘটনাটা জানি, যে তার স্বামী তার সাথে কি করেছিল। এখানে সেই কষ্টের কথাটা আসলে প্রকাশ পেয়েছে। প্রবন্ধে কেন রমার কপালের দোষ বলা হয়েছে, ব্যাখ্যা করো। অর্থাৎ কেন রমার কপালের দোষ, ব্যাখ্যা করো। আসলে এখানে রমা সুন্দরী অত্যন্ত নম্র ভদ্র, সে কারো সাথে মেশে না, এটাকে লোকজন বলেছে যে তার কপালের দোষ। এই কপালের দোষে সে তার দেবরের বাড়িতে আশ্রয় পায় না। জানি না কি পাপে রানী হয়েছি, ব্যাখ্যা করো। এখানে আসলে নিজের জীবনের কষ্ট বোঝাতে রানী এই উক্তিটি করেন। তারপরে এক কথায় যদি তোমাদের বলে দেই যে কাদের কাছে গৃহ কারাগার তুল্য, অর্থাৎ এটা কাদের কাছে গৃহ কারাগার তুল্য বলে মনে হয়েছে, এটা লেখিকার মতে যারা অন্যের অধীনে থাকে তাদের গৃহজীবনকে কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে।
কখন গৃহ শান্তিনিকেতন বোধ হয় না ব্যাখ্যা করো। অর্থাৎ পারিবারিক জীবনে যদি পারিবারিক জীবনে যদি কেউ অসুখী হয় তখন সেই অসুখী পরিবারটাকে কখনো শান্তিনিকেতন হিসেবে অভিহিত করা যায় না, সেই কথাটা বলেছে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে শরাফতের বাড়ির মেয়েদের লেখক কেন কূপমণ্ডুক বলেছেন। অর্থাৎ এখানে তাদের জীবনযাপন, তাদের যে একেবারে ছোট হীনমন্য ভাব যে জীবনযাপন, সেই জীবনযাপন দেখে তাদের আচরণের কারণে, ব্যক্তিগত আচরণের কারণে লেখক তাদের কূপমণ্ডুক বলে অভিহিত করেছেন। আমাদের সওয়ারির দরকার হয় না কেন ব্যাখ্যা করো। অর্থাৎ শরাফত উকিলের বাড়ির স্ত্রী, অর্থাৎ স্ত্রী, কন্যা, ভাতিজি যারাই আছে না কেন, ঘুরে ফিরে তাদের আত্মীয় স্বজনের বাড়ি, অর্থাৎ কাছাকাছি বিয়ে হয়েছে, যেন একটা দেয়ালবদ্ধ এলাকার মধ্যে তারা সবাই বসবাস করে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে খুব সহজেই যাওয়া যায়। এই কারণে তাদের যে দূরত্ব বেশি নাই, এই কারণে তাদের মধ্যে যে সওয়ারির দরকার হয় না, যানবাহনের দরকার হয় না, সেই বিষয়টা বোঝা হয়েছে। শারীরিক আরাম এবং মানসিক শান্তিনিকেতন যাহা তাহাই গৃহ। সে সুন্দর লেখিকা গৃহ কি সেই বিষয়টা বলেছেন। অর্থাৎ যেখানে পরিপূর্ণ সুখ থাকবে, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে, সেই জায়গাটি লেখিকা পরিপূর্ণ গৃহ বলে অভিহিত করেছেন। তারপর আরেকটা হয়েছে কপালে আগুন লাগার কথা কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ নারীর চারপাশ যে নারীর রাজ্যের চারপাশ থেকে সব দিক থেকে কুণ্ঠাসা অবস্থায় আছে, সেই কুণ্ঠাসা অবস্থাকে বা অবস্থানকে লেখিকা কপালে আগুনের সাথে তুলনা করেছেন, এই একটা বিষয়। সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের কেন বলেছেন। অর্থাৎ এই যে নারীদের আশ্রয়হীনতা, অসহায়ত্ব, সেই বিষয়গুলো বর্ণনা করে লেখিকা এই কথাটা বলেছেন যে সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। তো আমরা যে বিষয়গুলো পড়লাম, এই বিষয়গুলো তোমরা অনুধাবন করার চেষ্টা করবে এবং অনুধাবনগুলো খাতায় লেখার চেষ্টা করবে। তোমাদের যে পরীক্ষাগুলো, কুইজ পরীক্ষা, এখান থেকে অনুধাবন প্রশ্ন থাকবে। কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই এক কথায়। বেগম রোকেয়া অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল রোকেয়া খাতুন। হাশেম ছলে কৌশলে কার জমিজমা আত্মসাৎ করে? খাদিজার জমিজমা আত্মসাৎ করে। কে বিধবা ছিল? রমা সুন্দরী বিধবা ছিল। তার কয় সন্তান ছিল? কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল। লেখিকার আত্মীয়ের নাম কি ছিল? সারাফত। কোন দুজন ভাইরা ভাই? কলিম এবং সলিম দুজনে ছিলেন ভাইরা ভাই। মোহাম্মদ আইন অনুসারে কন্যারা কার সম্পত্তিতে উত্তরাধিকারিণী? পিতার সম্পত্তিতে। বা কোন আইন অনুসারে কন্যারা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী ছিল? অর্থাৎ এখানে যেভাবে লিখেছে মোহাম্মদীয় আইন অনুসারে, অর্থাৎ এখানে ইসলাম ধর্মের কথা বলা হয়েছে। লেখিকা কোথায় একবার বেড়াতে গিয়েছিলেন? লেখিকা জামালপুরের নিকটবর্তী কোনো এক শহরে বেড়াতে গিয়েছিলেন। কার নয়ন দুটিতে হৃদয় বিদারক ভাব ছিল? রানীর নয়ন দুটিতে হৃদয় বিদারক ভাব ছিল। লেখিকা গৃহপ্রবন্ধে লেখিকা কোন বিষয়টি তুলে এনেছেন? গৃহপ্রবন্ধে আসলে লেখিকা অবরোধ প্রথার নামে নারীর প্রতি যে অমানবিক আচরণ এবং নারীর যে দুর্দশা, দুঃখ, দুর্দশা, সেই দুর্দশা চিত্রগুলো তুলে এনেছেন। এটা হলো এই গৃহপ্রবন্ধের মূল বিষয়। গৃহপ্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের বইয়ে দেয়া নেই। এটা তার যে মতিচুর গ্রন্থ রয়েছে, সেই মতিচুর গ্রন্থের অন্তর্গত হলো গৃহ প্রবন্ধ। গৃহটা হলো প্রবন্ধ সাহিত্যের একটি অংশ। তো এই হলো তোমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাস। আশা করি তোমরা এভাবে ঠিক বইটা দাগিয়ে দাগিয়ে পড়বা। যেমন গৃহ বলতে কি বোঝায়, সুলতানা সবর পদ্মরাগ, বেগম রোকেয়ার কোন ধরনের সাহিত্য, জমিলার কক্ষগুলো কেমন ছিল, কেন ভাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন। অর্থাৎ গৃহ সম্পর্কে অন্তপুরের পর্দা তুলে ভেতরের দৃশ্য দেখালে ভাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন, লেখিকা সেই কথাটা বলেছে। খাদিজার স্বামী ভক্তির অভাব দেখে কারা তার নিন্দা করে? অর্থাৎ স্থানীয় যারা মহিলা রয়েছে, বয়োজ্যেষ্ঠ মহিলা রয়েছে, তারা নিন্দা করবে, সেই বিষয়টি বলা হয়েছে। বিদেশে না থাকলে কি হয় না? অর্থাৎ গৃহসুখ মিষ্ট বোধ হয় না।
তারপরে গৃহ রোদ বৃষ্টি হিম থেকে কাকে রক্ষা করে, অর্থাৎ গৃহী, যিনি গৃহে অবস্থান করেন তাকে রক্ষা করে। অন্যের অধীনে যে থাকে তার কাছে গৃহ কিসের তুল্য, কারাগার তুল্য। তো এভাবে তোমরা এক কথা এগুলো পড়ে ফেলবে। তো তোমাদের সকলের প্রতি শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে আবার সামনে আসব। সকলেই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।